হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্নো ক্লাসরুম হোয়ার ইউ অনলি লার্ন। আজকে আমরা পড়ব শব্দ তরঙ্গ অর্থাৎ সাউন্ড ওয়েভ সম্পর্কে। তোমরা জানো শব্দ তরঙ্গের আকারে উৎস থেকে ছড়িয়ে পড়ে এবং আমাদের কানে এসে পৌঁছে, তখন আমরা শুনতে পাই। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে শব্দ তরঙ্গ উৎপত্তি হয় বা শব্দ তরঙ্গ কীভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এই সমস্ত সম্পর্কে আজকে আমরা জেনে নিই। তো আমরা আগে দেখেছিলাম, আলো চ্যাপ্টার যখন পড়েছিলাম, যে আলো ছিল তির্যক তরঙ্গ আর শব্দ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ মানে কি? মানে যদি মনে করো এখানে একটা দেওয়াল, এখানে একটা হুকের মধ্যে একটা স্প্রিংকে আটকে দেওয়া হয়েছে, ঠিক আছে? এখন যদি স্প্রিংটাকে ধরে টেনে যদি ছেড়ে দিই, এদিকে টানা হলো এবং তারপরে ছেড়ে দেওয়া হয়, তাহলে স্প্রিংটা এই দিকে প্রথমে টানার সময় এইদিকে প্রসারিত হবে, ছেড়ে দিলে এই দিকে প্রসারিত হবে এবং তারপরে এইভাবে দুলতে থাকবে কিছুক্ষণ এইভাবে। অর্থাৎ স্প্রিংয়ের যে মুভমেন্ট, এই স্প্রিংটার যে সরণ, সেটা কোন দিকে? এই দিকে আর এই দিকে। একবার প্রসারিত হচ্ছে এইদিকে, সংকুচিত হয়ে এইদিকে আসছে, তাই তো? তাহলে একটা তরঙ্গ যখন, একটা তরঙ্গের মধ্যে যে কণাগুলো আছে, সেই কণাগুলো যখন একবার এদিকে যায় আবার এদিকে আসে, এদিকে যায় একবার এদিকে আসে, তাহলে এদিকে যায় এদিকে আসে, এইভাবে যখন থাকে তরঙ্গের কণাগুলো যখন এইভাবে আচরণ করে, তখন সেগুলোকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর তির্যক তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ কেমন না, সেক্ষেত্রে কণাগুলো এইভাবে ওপর নিচে ওঠানামা করে, কিন্তু তরঙ্গ যায় এই দিক থেকে এই দিকে। অর্থাৎ তরঙ্গের মুভমেন্টের সঙ্গে, তরঙ্গের সরণের সঙ্গে তার কণার যে কম্পন, যে ভাইব্রেশন, সেটা কেমনভাবে হয়? লম্বভাবে হয়, ঠিক আছে? আর অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে মুভমেন্টও যেদিকে, কণার কম্পন বা ভাইব্রেশনও সেই দিকে, ঠিক আছে? তাহলে শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ, অর্থাৎ এইভাবে আড়াআড়িভাবে কম্পন হতে থাকে শব্দের, আর ওই দিকেই ওর মুভমেন্ট হয়। এটাকে বলা হয় লঙ্গিটিউডিনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর তির্যক তরঙ্গ, আলোক তরঙ্গ, এইভাবে মুভমেন্টের সঙ্গে কণাগুলোর লম্বভাবে সরণ ঘটে, ঠিক আছে, বা কম্পন হয়। তো এই যে শব্দ তরঙ্গ তৈরি করতে গেলে কী করতে হবে? শব্দ তৈরি করতে গেলে কী করতে হবে? আমাদের কোনো একটা বস্তুর ওপর আঘাত করতে হবে। আমরা জানি তবলার উপর যদি আমরা হাত চালাই, বেঞ্চের ওপর হাত চালাই, তো কি শব্দ তৈরি হয়? অথবা আমরা কথা বলছি মানে শব্দ তৈরি হচ্ছে, শব্দ উৎপন্ন হচ্ছে। তো এই শব্দটা উৎপন্ন হচ্ছে যেখান থেকে, সেটা হচ্ছে শব্দের উৎস, তাকে বলা হয় শনক, ঠিক আছে? আর এই শব্দটা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাচ্ছে, অন্য একজনের কানে পৌঁছাচ্ছে, তার জন্য দরকার একটা মাধ্যম। মাধ্যম ছাড়া শব্দ কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, ঠিক আছে? এই পৃথিবীর বাইরে কত গ্রহ নক্ষত্রের সঙ্গে কত সংঘর্ষ হচ্ছে, বা কত কিছু ভেঙে যাচ্ছে, বা অন্য কত রকমের শব্দ তৈরি হচ্ছে, কিন্তু সেই সমস্ত শব্দগুলো আমাদের পৃথিবীতে পৌঁছাচ্ছে না। তার কারণ পৃথিবীর বাইরে তোর বায়ুমণ্ডল নেই, কোনো মাধ্যম নেই, সেই জন্য সেই শব্দগুলো পৃথিবীতে এসে পৌঁছায় না, ঠিক আছে? তো শব্দের বিস্তারের জন্য মাধ্যমের দরকার, আর শব্দ তৈরি করতে গেলে একটা উৎসর দরকার, শনকের দরকার, ঠিক আছে? এই যে আমরা কথা বলছি, আমরা কথা কিভাবে বলছি না, আমাদের একটা খাদ্যনালী আছে আর একটা শ্বাসনালী আছে। এই শ্বাসনালীর উপরে একটা অঙ্গ আছে, তার নাম হচ্ছে স্বরযন্ত্র বা ল্যারিংস, ঠিক আছে? এই ল্যারিংসের মধ্যে দুটো স্বরথলি থাকে, যাকে বলা হয় ভোকাল কর্ড, এরকম পর্দার মতো অংশ থাকে। এই পর্দার মতো অংশগুলোর কম্পনের ফলে আমরা কথা বলি, কণ্ঠ, আমাদের কণ্ঠে। তো আমাদের কণ্ঠের মধ্যে যে স্বরথলি আছে, সেই স্বরথলির ভাইব্রেশনের ফলে, কম্পনের ফলে আমরা কথা বলতে পারি, ঠিক আছে? আর আমরা কান দিয়ে কোনো শব্দ শুনতে পাই। তো কান দিয়ে যখন কোনো শব্দ শুনি, সেই শব্দের যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কের যে রেঞ্জ, বিস্তার, সেটা 20,000 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে থাকে, ঠিক আছে? 20 হার্জের কম যদি কম্পাঙ্ক হয় তাহলেও আমরা শুনতে পাবো না, 20,000 হার্জের যদি বেশি হয় তাহলেও আমরা শুনতে পাবো না। তাহলে অনেক শব্দই কিন্তু, অনেক কম্পাঙ্কের শব্দই কিন্তু আমরা শুনতে পাই। 20 থেকে 20,000-এর রেঞ্জটা অনেকটাই বেশি, ঠিক আছে? খুব কম শব্দ আছে যেগুলো আমরা শুনতে পাই না। 20 হার্জের কম্পাঙ্কের শব্দ,
আমরা শুনতে পাই, আর 20,000 হার্টজের শব্দ আমরা শুনতে পাই। তো সর্বনিম্ন আর সর্বোচ্চ যে কম্পাঙ্কের রেঞ্জটা অনেকটা বেশি। এখন এর থেকে যদি কম হয়, 20 থেকে যদি কম হয়, তাহলে সেই শব্দকে বলা হয় শব্দেতর শব্দ বা ইনফ্রাসনিক সাউন্ড। ঠিক আছে। আর যদি 20,000 হার্টজের বেশি কম্পাঙ্ক হয়, তাহলে তাদেরকে বলা হয় শব্দোত্তর শব্দ বা আল্ট্রাসনিক সাউন্ড। ঠিক আছে। এই যে ইনফ্রাসনিক সাউন্ড তৈরি করে বিভিন্ন প্রাণীও ইনফ্রাসনিক সাউন্ড তৈরি করে, যেমন ধরো এলিফ্যান্ট, হাতি ইনফ্রাসনিক সাউন্ড তৈরি করে। আর আল্ট্রাসনিক সাউন্ড তৈরি করে, তোমরা জানো আমরা আল্ট্রাসনিক সাউন্ড দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করা হয় বিভিন্ন ট্রিটমেন্টের কাছে ডায়াগনোসিসের জন্য, অর্থাৎ কী ধরনের রোগ হয়েছে বা প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে তার যে সন্তান হচ্ছে সে তার অবস্থান জানতে বা তার হেলথ সম্পর্কে জানতে আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। তো সেক্ষেত্রে আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয়। ঠিক আছে। তো এই সমস্ত সাউন্ডগুলো কিন্তু আমরা শুনতে পাই না। বাদুর আল্ট্রাসনিক সাউন্ড ইউজ করে রাত্রে অনায়াসে উড়ে বেড়াতে পারে, কোনো জায়গায় অন্ধকারে ধাক্কা মারে না, শুধুমাত্র আল্ট্রাসনিক সাউন্ড ইউজ করে। যে ওর সামনে কোন বাধা আছে সেটাও আল্ট্রাসনিক সাউন্ড ইউজ করে বুঝতে পারে। তো আমরা যে দেখছিলাম যে শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ, দেখো এইখানে অনুদৈর্ঘ্য তরঙ্গ, এইটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখানে দেখো এই যে কণাগুলো যখন প্রসারিত হয়ে এই দিকে আসছে, তখন এই জায়গায় দেখো জড়ো হয়ে গেছে, আবার ছড়িয়ে পড়েছে, আবার জড়ো হয়ে গেছে। তো একদিক থেকে একদিকে এইভাবে বেড়ে যাচ্ছে। ঠিক আছে। আর যে তির্যক তরঙ্গ সেগুলো এমন দেখতে হয়। এখন দেখো একটা তরঙ্গ 1 সেকেন্ড সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাই হচ্ছে তরঙ্গের বেগ। যদি তরঙ্গের বেগ ভি হয়, আর এফ যদি ওই বস্তুটার কম্পাঙ্ক হয়, তরঙ্গের মধ্যে যে কণাগুলো আছে তাদের কম্পাঙ্ক হয়, আর যদি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হয়, এটাকে বলা হয় ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয় তাহলে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। ঠিক আছে। অর্থাৎ তরঙ্গের বেগ ইকুয়াল টু কী হবে, তরঙ্গের কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে। আমরা যে কথা বলি বা যে কোনো শব্দ যে উৎপন্ন করি, যেগুলো আমরা শুনতে পাই, সেই শব্দের বেগ কত, মোটামুটি নর্মাল বাতাসে 330 মিটার পার সেকেন্ড, কখনো 340 মিটার পার সেকেন্ড, এই ধরনের রেঞ্জ থাকে। 330 থেকে 340-45-এর মধ্যে থাকে। তো নর্মালি বাতাসের মধ্যে শব্দের বেগ 330 থেকে 340-45-এর মধ্যে থাকে। আমরা জানি শব্দ মাধ্যম ছাড়া যেতে পারে না। ঠিক আছে। তো শব্দের বেগ সব থেকে বেশি হয় কঠিন মাধ্যমে, তারপরে তরল মাধ্যমে একটু কম, আর গ্যাসীয় মাধ্যমে আরও কম। তাহলে গ্যাসীয় মাধ্যমে অর্থাৎ বাতাসের মাধ্যমে, তাহলে আমরা যে কথা বলছি বাতাসের মাধ্যমে আমাদের কানে এসে পৌঁছাচ্ছে। তো এই বাতাসের মাধ্যমে শব্দের বেগ কিন্তু সব থেকে কম স্পিডে আমরা শব্দ শুনতে পাচ্ছি। আর সব থেকে বেশি স্পিডে কিসের মধ্যে দিয়ে যাবে, কোনো কঠিন পদার্থের মধ্যে দিয়ে শব্দ যাবে। ঠিক আছে। একটা যদি নলের খালি এরকম ফাঁকা নলের মধ্যে দিয়ে যদি একদিকে মুখ রেখে অন্যদিকে আরেকজন কান রাখবে, সেক্ষেত্রে যদি শব্দ করা হয় তাহলে দেখা যাবে দুবার শব্দটা পৌঁছাবে। একবার এই নলের মধ্যে দিয়ে, এই বডির মধ্যে দিয়ে পৌঁছাবে আগে, তারপরে বাতাসের মধ্যে দিয়ে পৌঁছাবে। ঠিক আছে। এই জন্যে লম্বা পাইপের মধ্যে দিয়ে কথা বললে দুবার শুনতে পাওয়া যায়। এখন কথা হচ্ছে যে এই কঠিন পদার্থের মধ্যে দিয়ে শব্দ তাড়াতাড়ি যেতে পারছে, অথচ গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে তাড়াতাড়ি যেতে পারছে না কেন? তার কারণ হচ্ছে কঠিন পদার্থের মধ্যে যে অণুগুলো আছে সেগুলো একেবারে কাছাকাছি থাকে, একে অপরের সঙ্গে লেগে আছে প্রায়, আর তাদের মধ্যে আন্তরাণবিক ফাঁক খুবই কম, নেই বললেই চলে। আর গ্যাসীয় পদার্থের মধ্যে দূরে দূরে থাকে, তরল পদার্থের মধ্যে একটু কাছাকাছি থাকে, কঠিন পদার্থের থেকে দূরে, কিন্তু গ্যাসীয় পদার্থের থেকে একটু কাছে। তো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কী হচ্ছে, অণুগুলো সব থেকে বেশি দূরে থাকে, তরল পদার্থের একটু কম দূরে থাকে, আর কঠিন পদার্থের তো একেবারে গায়ে থাকে। ঠিক আছে। তো এদের মধ্যে আন্তরাণবিক ফাঁক সব থেকে কম কঠিনের মধ্যে, আর সব থেকে বেশি গ্যাসীয় পদার্থের মধ্যে। এর ফলে কি হয়, একটা তরঙ্গ মানে কি, একটা ওই কণাগুলোর মধ্যে এক ধরনের গতিশক্তি আছে, তবেই না সেটা ভাইব্রেট হচ্ছে। আমাদের ফোন যখন ভাইব্রেট হয়
তখন সেটা তো চুপচাপ থাকে না, সেটা তো নড়তে থাকে। তো নড়তে থাকে মানে তার মধ্যে কোনো রকমের মুভমেন্ট এসেছে, গতি এসেছে, ঠিক আছে। তো একটা কণার কম্পন হচ্ছে, তার ফলে শব্দ তৈরি হচ্ছে, তরঙ্গ তৈরি হচ্ছে। তো কম্পন হচ্ছে মানে তার মধ্যে গতিশক্তি এসেছে, গতিশক্তি আছে। তো একটা কণা থেকে গতিশক্তি আর একটা কণাতে যে গেলে তবেই তরঙ্গের বিস্তার হবে, ঠিক আছে। তো তরঙ্গের বিস্তারের জন্য একটা কণা থেকে আর একটা কণার মধ্যে ওই কম্পন অর্থাৎ গতিশক্তি যেতে হবে। তো সেটা যদি কঠিন পদার্থের ক্ষেত্রে যদি কণাগুলো কাছাকাছি থাকে তো যাওয়া সহজে লাফাতে পারবে। এখন যদি কাদা রাস্তায় যদি এখানে একটা ইট দেওয়া আছে, এখানে একটা ইট দেওয়া আছে, এখানে একটা ইট দেওয়া আছে, তো লাফিয়ে যেতে যেতে অসুবিধা হবে না। যদি ইটগুলো এরকম সামনাসামনি দেওয়া থাকে, পরস্পরের সঙ্গে জুড়ে থাকে, তাহলে চলে যাওয়া ইজি হবে। তো কঠিন পদার্থের ক্ষেত্রেও তাই হয়। ওই যে কণার যে গতিশক্তি অর্থাৎ কম্পাঙ্ক, সেই কম্পাঙ্ক একটা কণা থেকে আরেকটা কণাতে খুব তাড়াতাড়ি পরিবাহিত হতে পারে, ঠিক আছে। কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সহজে যেতে পারছে না, সেই জন্য গ্যাসীয় পদার্থের শব্দের বেগ কম। এখন দেখো কখনো কখনো আমরা কি হয়েছে, কোনো শব্দকে উচ্চারণ করার পর সেই শব্দটা আবার আমরা শুনতে পাই, অর্থাৎ ইকো। আমরা বলি ইকো হচ্ছে, যে একটা শব্দ দুবার করে কানে আসছে আমাদের, ঠিক আছে। তো এমন হওয়ার কারণ কি? ইকোকে আমরা যেমন আলোর ক্ষেত্রে পড়েছিলাম আলোর প্রতিফলন হয়, ঠিক তেমন ক্ষেত্রে শব্দ তরঙ্গেরও প্রতিফলন হয়। শব্দ তরঙ্গ একটা উৎস থেকে যখন বের হচ্ছে শব্দের তরঙ্গটা, সেটা দূরের কোনো মাধ্যমের উপর আপতিত হয়ে আবার ফিরে আসছে, ঠিক আছে। সেই ফিরে আসার পরে ঠিক সেই জায়গায় যদি আমাদের কান থাকে আমরা ডবল শুনতে পাবো, আর যদি না থাকে আমরা ডবল শুনতে পাই না, ঠিক আছে। তো শব্দের প্রতিধ্বনি বা ইকো শোনার ক্ষেত্রে শব্দের যে প্রতিফলক তল, যার উপর শব্দটা ঠিকরে আবার চলে আসবে, সেই প্রতিফলক তলের যে দূরত্বটা, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। অনেক ক্ষেত্রে তোমরা দেখেছো যে শব্দের ইকো হয়, ঠিক আছে। তো মানে শব্দটাকে আমরা ডবল শুনতে পাই। তো কিভাবে শুনতে পাই? যে কোনো শব্দের একটা রেস থাকে আমাদের কানের মধ্যে, অনুভূতি থাকে। তা সেই অনুভূতিটা কতক্ষণ পর্যন্ত থাকে? 1/10 সেকেন্ড, মানে 1 সেকেন্ডের 10/1 সময় আমাদের কানে তার রেস থাকে, একটা অনুভূতি থাকে। তাহলে ওই সময়ের মধ্যে যদি একটা শব্দ গিয়ে আবার চলে আসে, তাহলে আমরা ডবল শুনতে পাবো, ঠিক আছে। তাহলে 1/10 সেকেন্ডে, এখন আমরা জানি কি আলো 1 সেকেন্ডে 330 মিটার পার সেকেন্ড যায়, ঠিক আছে। তাহলে 1 সেকেন্ডে কত যাবে? এর 10 ভাগ যাবে। তাহলে 10 এর 0 এর 0 কেটে গেলে 33 মিটার পার সেকেন্ড যাবে 1/10 সেকেন্ড সময়ে শব্দ। তাহলে শুধু গেলে তো হবে না, আসতেও হবে। তাহলে একটা শব্দকে উৎস থেকে যেতে হবে, আবার কানে এসে পৌঁছাতে হবে, তবেই সে ডবল শুনতে পাবে। তাহলে তার জন্য সে ডবল রাস্তা যাতায়াত করবে। তাহলে এই যাওয়া আসা মিলে 33 মিটার পার সেকেন্ড হবে। তাহলে শুধু যেতে কত দূর লাগবে? তাহলে এর অর্ধেক, 33-এর অর্ধেক, অর্থাৎ 16.5। তাহলে 16.5 মিটার দূরে যদি একটা প্রতিফলক তলকে রাখা যায়, তাহলে মোটামুটি আমরা একটা শব্দের ইকো শুনতে পাবো, প্রতিধ্বনি শুনতে পাবো, ঠিক আছে। তো শব্দের প্রতিধ্বনি শুনতে গেলে মিনিমাম 16.5 মিটার দূরে প্রতিফলক তল একটা রাখলে আমরা এর ইকো শুনতে পাবো, অর্থাৎ 16.5 মিটার মানে মোটামুটি 50 ফুটের কাছাকাছি। এখন দেখো এই শব্দের যেই প্রতিফলন অর্থাৎ এই ইকো যে হচ্ছে, অর্থাৎ শব্দ ঠিকরে আবার প্রথম মাধ্যমে ফিরে আসছে, এই শব্দের প্রতিফলনকে কাজে লাগিয়ে অনেক কিছু করা হয়। শব্দের প্রতিফলনকে কাজে লাগিয়ে সিসমিক তরঙ্গের মাধ্যমে খনিজ তেল বা খনিজ গ্যাস এগুলো খুঁজে পাওয়া যায়, এগুলোকে খোঁজা হয়, ঠিক আছে। এই যে ওএনজিসি গ্যাস ভাণ্ডার বা খনিজ তেলের ভাণ্ডার খুঁজে পাচ্ছে কিসের মাধ্যমে? এই সিসমিক তরঙ্গের মাধ্যমে, অর্থাৎ শব্দের প্রতিফলনের মাধ্যমে, ঠিক আছে। আর সোনার এক ধরনের পদ্ধতি যেটা হচ্ছে নেভিগেশন পদ্ধতি, যে পদ্ধতি ইউজ করে কি হয়, জলের নিচে কোনো বস্তুর অবস্থান মাপা যায় বা সমুদ্রের তলার গভীরতাও মাপতে পারবে। একটা সাবমেরিন ধরো, সে জল ভরে নিয়ে সমুদ্রের নিচে ধীরে 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 নেমে যাচ্ছে শত্রুপক্ষ থেকে বাঁচতে, ঠিক আছে। তো সে নিচে 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 নামতে নামতে কত নিচে নামবে? হঠাৎ গিয়ে দেখা গেলো তলায় ঠেকে গেল, সেটা তো হতে পারে না। তাহলে সুতরাং তাকে বুঝতে হবে যে সে কতটা তলায় আছে বা তার কত নিচে সারফেস আছে, ঠিক আছে। আমরা যদি হঠাৎ করে না জেনেই যদি হট করে বসে যাই, আমরা নিচে বুঝতে পারছি না যে মেঝেটা কত নিচে আছে,
তাহলে কিন্তু আমাদের লাগবে। ঠিক তেমনভাবে একটা যদি সাবমেরিনও ওরকম হঠাৎ করে যদি তলদেশে পড়ে যায়, নেমে যায়, তাহলে তার তো ক্ষতি হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। তো সুতরাং তাকে সেটা বুঝতে হবে যে কতটা নিচে এই সারফেসটা আছে, তলটা আছে, সমুদ্রের তলদেশটা কতটা নিচে। তো সে তো সেখানে চশমা লাগিয়ে দেখতে যাবে না যে কত নিচে আছে, সেটা সব কিছু সে মেশিনের মাধ্যমে বুঝবে। আর মেশিনের মাধ্যমে অর্থাৎ সেই মেশিনে কী সিস্টেম দেওয়া আছে? সোনার সিস্টেম। ঠিক আছে, এক্ষেত্রে এই নেভিগেশন সিস্টেমের মাধ্যমে, নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, তো এই সোনার সিস্টেমের মাধ্যমে সাবমেরিন কী করছে? সমুদ্রের তলদেশে বুঝতে পারছে যে কতটা নিচে সমুদ্রের তলটা আছে, বা সমুদ্রের কত নিচে সাবমেরিন আছে সেটাও তার উপরে থাকা কোনো ভাসমান জাহাজ সেটা বুঝতে পারবে যে কত নিচে আছে এই সোনার নেভিগেশনের মাধ্যমে। ঠিক আছে, এখন দেখো, তোমরা নিশ্চয়ই হয়তো এটা লক্ষ্য করেছো যে কখনো কখনো আমরা কোনো শব্দকে জোরে শুনতে পাই, কখনো কখনো শব্দকে আস্তে শুনতে পাই। তো ওই শব্দের জোরে শুনতে পাওয়া বা আস্তে শুনতে পাওয়া এগুলো অনেক জিনিসের উপর নির্ভর করে। ঠিক আছে, একটা শব্দের বেগ মাধ্যমের উষ্ণতার বর্গমূলের সঙ্গে সমানুপাতিক। উষ্ণতার বর্গমূলের সঙ্গে মানে যদি শব্দের বেগটা ভি হয়, তাহলে তার উষ্ণতা যদি টি হয়, তাহলে তার বর্গমূলের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ ভি ভ্যারিজ অ্যাজ টি, √/টি। ঠিক আছে, অর্থাৎ উষ্ণতা যত বাড়বে শব্দের বেগ তত বাড়বে। তার মানে শীতকালের তুলনায় গরমকালে কোনো শব্দকে বেশি জোরে শুনতে পাওয়া যাবে, কারণ শীতকালে উষ্ণতা কম, গরমকালে উষ্ণতা বেশি। ঠিক আছে, আবার মাধ্যমের ঘনত্বের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক। ঘনত্বের বর্গমূল, তাহলে ভি ভ্যারিজ অ্যাজ, যদি ঘনত্ব যদি ডি হয় তাহলে তার বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক, তাহলে ভি ভ্যারিজ অ্যাজ 1/√/ডি। ঠিক আছে, ডি হচ্ছে কি? যে মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ আসছে তার ঘনত্ব। বাতাসের মধ্যে দিয়ে আসছে তো বাতাসের ঘনত্ব। ঠিক আছে, তো বাতাসের ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে শব্দের বেগ বেড়ে যাবে। তাহলে বাতাসের ঘনত্ব যদি বেড়ে যায় শব্দের বেগও বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে যদি বাতাসের মধ্যে উষ্ণতা যদি বেড়ে যায় তাহলে শব্দের বেগ বাড়ে, যদি ঘনত্ব বেড়ে যায় তাহলে শব্দের বেগ বাড়ে। এখন একটা শব্দ কখনো কখনো কোনো শব্দ কী হয়? খুব সুমধুর হয়, শুনতে ভালো লাগে। কখনো কখনো কোনো শব্দ খুব কর্কশ হয়। ঠিক আছে, শুনতে ভালো লাগে না, অর্থাৎ একটা সুরযুক্ত, তার মধ্যে এক ধরনের সুর আছে, একটা রিদম আছে, ভালো লাগে শুনতে, কানের পক্ষে উপযোগী। আবার এক ধরনের শব্দ শুনতে ভালো লাগে না। ঠিক আছে, তো একটা সুরযুক্ত শব্দের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে, তার মধ্যে কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, একটা হলো তীব্রতা বা ইন্টেন্সিটি, অর্থাৎ শব্দটা কত জোরে আসছে। তোমার কানের ধারে কেউ যদি চিৎকার করে বলে তোমার শুনতে ভালো লাগবে না, কিন্তু ধীরে ধীরে বললে শুনতে ভালো লাগবে। ঠিক আছে, তো ইন্টেন্সিটি, শব্দের ইন্টেন্সিটি বা তীব্রতা হচ্ছে সুরযুক্ত শব্দের একটা বৈশিষ্ট্য, যার একক হচ্ছে ডেসিবেল। ডেসিবেল এককে শব্দের ইন্টেন্সিটি বা তীব্রতা মাপা হয়। আমরা বলি যে এত ডেসিবেলের বেশি শব্দ করবে না, অর্থাৎ অতটা জোরে, অর্থাৎ তীব্রতাটা ওর থেকে কম হবে। জেনারেলি 60 ডেসিবেল বলা হয়, যে 50 থেকে 60 ডেসিবেল ঠিক আছে, ওর বেশি ঠিক না। নেক্সট হচ্ছে তীক্ষ্ণতা বা পিচ। কোনো শব্দ কতটা বেশি তীক্ষ্ণ, দেখবে কখনো কোনো শব্দ খুব, কারোর গলা মোটা, যেমন পুরুষদের গলা মোটা হয় আর নারীদের গলা, মেয়েদের গলা একটু পাতলা হয় শব্দ। তার কারণ কি? কারণ পুরুষদের স্বরথলি সেটা হচ্ছে মোটা আর নারীদের স্বরথলিটা পাতলা, সেই জন্যে পুরুষদের গলাটা মোটা হয় আর নারীদের গলাটা পাতলা হয়। আর একটা হলো শব্দের গুণ বা টিম্বার, সেটা হচ্ছে কি না, শব্দের উৎস বোঝা যায় এই গুণের মাধ্যমে, যে শব্দটা কোথা থেকে আসছে, সেটা তবলার আওয়াজ না হারমোনিয়ামের আওয়াজ না গিটারের আওয়াজ। ঠিক আছে, তো শব্দের উৎসকে বোঝা যায় এই গুণের মাধ্যমে। এগুলো হলো সুরযুক্ত শব্দের বিশেষ বৈশিষ্ট্য। তো আজকের ভিডিওতে আমরা শব্দ সম্পর্কে অনেক কিছু জানলাম। শব্দ তরঙ্গ কিভাবে উৎপন্ন হয়, কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কোন শব্দ আমরা শুনতে পাই, কোনগুলো পাই না, বা সেই শব্দের প্রতিফলনকে কিভাবে কাজে লাগানো হয় বাস্তবে, বা শব্দের বেগ কিভাবে মাধ্যমের ঘনত্ব বা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, এই সমস্ত কিছু আজকে আমরা জানলাম। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লার্নার ক্লাসরুম সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।